কালপুরুষ, কর্ণপিশাচিনী, তেরফুটিয়ার, এমন কিছু আছে যেটা আমরা এর আগে শুনিনি বা আমাদের অজানা কিছু জিনিস। সত্যি কথা বলতে গেলে 900টা এপিসোড এসে গেছে। আসামের প্রসূতার কথা শুনবে, নাকি বুড়া টাঙ্গুরিয়ার কথা শুনবে, নাকি বাকের কথা শুনবে, নাকি কাচ্চা কালুয়া বা অজাত শিশুর আত্মা প্রচুর আছে, কোনটা শুনবে সেটা বলো। আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে যজ্ঞের আগুন যত উঁচুতে উঠবে তত শুভ। এটা তো জ্বলছেই না। ও ঘুমিয়েছে রাতের দিকে, হ্যাঁ, ও স্পষ্ট শুনতে পাচ্ছে ওর খাটের নিচ থেকে মানে কন্টিনিউয়াসলি কান্না করবে বিড়ালটা, ওইরকম। ও ভয় পেয়ে চিৎকার করছে, মা মা আমার খাটের নিচে বিড়াল, খাটের নিচে বিড়াল, শিগগিরই আসো। জাস্ট বাথরুম থেকে বেরিয়েছে, উনি দেখেন ঠিক ঠাকুর ঘরের বাইরে একটা পুরো মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওটা দেখে তো উনি প্রচন্ড চিৎকার, ও মা গো, ও বাবা গো, এটা কি আসলো। আমার চ্যানেলটা 5 বছর রানিং। আমি একটা ঘটনা আজ অব্দি শেয়ার করতে পারিনি, মেহেন্দিপুর বালাজির ঘটনা। এটা 3-4 বার আমি অ্যাটেম্প নিয়েছি, পরে আমার হাজব্যান্ড বলেছে তুমি এটা নিও না। মানে এটা আমি বুঝতে পেরেছি, স্ট্রং ইন্ডিকেশন পাচ্ছিলাম যে এই ঘটনাটা শেয়ার করার না। পার্টিকুলার ওই ঘটনা কিন্তু আজ অব্দি আমি শেয়ার করার সাহস করতে পারিনি। মাম্মা তুমি কার সাথে কথা বলছো? বলছে আরে তুমি দেখতে পাচ্ছ না আমার ফ্রেন্ড এসে বসে কথা বলছে। কত হচ্ছে তোমার ফ্রেন্ড? বলছে হ্যাঁ, আমি জবে থেকে এই বাড়িতে এসে তো কথা বলে। ওই বাচ্চার অ্যাট্রাকশনে এরা আবার জাগ্রত হয়ে চলে এসে উনি নিজেই দেখে নিয়েছিলেন যে 3টা বাচ্চার সোল আছে। এমন কোনো ঘটনা শুনেছো এর আগে যে ব্ল্যাক ম্যাজিকে কারোর মৃত্যু পর্যন্ত হয়ে গেছে? প্রচুর। সো ওয়েলকাম রুমকি সাহা দাস অন পডকাস্টওয়ালা। কেমন আছো দিদি? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। একদম, তোমাকে আলাদা করে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার যারা ফলোয়ার্স বা আমার যারা ফলোয়ার্স তারাও তোমাকে অনেকেই চেনে। ঠিক আছে, তো তোমার ইউটিউব চ্যানেলে অটোমেটিক তুমি এখন ভাইরাল বলতে গেলেও চলো, কারণ তুমি এতদিন ধরে হরর বিষয়ের ওপর রিসার্চ করছো বা এত কিছু জানছো ভূতের বিষয়, সেই বিষয়গুলোই আজকে তুমি কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে। তা সেই বিষয়গুলো যদি আমি কথা বলতে যাই, তা সবার প্রথমে উঠে আসে যে তুমি নিজে আসাম থেকে আসা একজন মেয়ে। তা সেখানে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক হ্যানা ত্যানা অনেক কিছু আমরা ছোটোবেলা দিয়ে শুনে এসেছি। আজকে কি সেখানকার কোনো ঘটনা আমরা শুনতে চলেছি? ডেফিনেটলি আসামের মেয়ে যখন, আসামের ঘটনা তো একটা থাকতেই হবে। অ্যান্ড তুমি ব্ল্যাক ম্যাজিকের কথা যখন বললে, আমি তো গুয়াহাটির মেয়ে, মানে আমার হোম টাউন গুয়াহাটি। অ্যান্ড ওখান থেকে ওই 38 কিলোমিটার আর 40 কিলোমিটার দূর মায়াং। আমি রিসেন্টলি মায়াং ভিজিট করেছি এবং আমার চ্যানেলে একটা ডকুমেন্টারি এসে গেছে। তো যখন এর আগে মায়াংয়ের ব্যাপারে বলতাম, অনেকে বলতো যে এইসব হয় না এখন, আজকাল মায়াংয়ে হয় না। বাট ট্রাস্ট মি, আমি যা এবার এক্সপিরিয়েন্স করেছি, গুজবাম্প এসে গেছিলো। আমি নিজের চোখে কিভাবে বেজ একটা পেশেন্টকে পুরোপুরি মানে শুশ্রূষা করছিলেন, মানে ওনাকে চিকিৎসা করছিলেন। উনি ব্যাক পেইনে ওনার প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন এবং আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে প্রসিডিওরটা দেখাবেন প্লিজ, যেহেতু আমি অসমিয়া জানি, আমার জন্য খুবই সুবিধা। তো বলছে একদম ঠিক আছে চলো। বাট প্রবলেমটা কী হয়ে গেছে, বেজ বলেছে অন ক্যামেরা আর কি করবে না। তো ঠিক আছে, বেজেরটা করিনি, কিন্তু ওই পেশেন্টের কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছিলাম এবং উনি বলছেন যে মানে ইটস লাইক এ ম্যাজিক, আমার তো পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন এটা জাস্ট কন্টিনিউয়েশন থাকলেই হয়েছে। তো যা রটে তা কিছু তো বটে, হ্যাঁ। কিন্তু মায়াংয়ের ব্যাপারে অনেক রকমের অনেক কুসংস্কার বা অনেক রকমের অন্ধবিশ্বাস, মানে বলে না কুপ্রচারটা বেশি হয়েছে। মানে ব্ল্যাক ম্যাজিকের ওটা আতুরঘর বলা হয় যত সম্ভব। আতুরঘর বলা হলেও জানো তো ওটাকে ঠিক ব্ল্যাক ম্যাজিক বলা যায় না, কারণ তুমি যেটা মানুষের ভালোর জন্য করবে সেটা কিন্তু অ্যাসামিজে বলে বগা ম্যাজিক, তার মানে হোয়াইট ম্যাজিক। আর ওখানে ম্যাক্সিমাম কিন্তু মানুষকে হিল করার জন্য করা হতো। এখন দেখো আমাদের মধ্যেও তো খারাপ ভালো আছে, তাই না? ওইখানে কেউ যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে 1-2 জন বেজ হয়তো কিছু করলে, পুরো মায়াংটাকে তো সেটা নিয়ে বদনাম করা যায় না। কিন্তু ওখানের মেইন উদ্দেশ্য হলো মানুষের হেল্প কিওর করা, যেমন ওই জন্ডিস ঝাড়ানো, তারপর চুরি হয়ে গেলে চোর ধরা, লাঠি চালান বলে, বাটি চালান আছে, তারপর অনেক রকমের তথ্য আছে। তো আমি তখন পুরোপুরি দেখিয়ে দিয়েছি। আর মায়ং নিয়ে অলরেডি আমি অনেক বলে নিয়েছি। আমার মনে হয় এটার থেকে আমি ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনালে তোমরা আরও বেশি ভালোবাসবে আর কি, এন্টারটেইন হবে। একদম। তাহলে আজকে আমরা শুরুই করছি ভৌতিক ঘটনাটা আসাম থেকে। ঠিক আছে, তো আসামের কোন ঘটনাটা সবার প্রথমে আমাদের বলবে? আসামের নবনীতা সরকার বলে একজন পাঠিয়েছিলেন আমায়।
পাঠিয়েছিল, ও ছোট আমার থেকে, আমাকে দিদি বলেই ডাকে। বাঙালি, আমাদের আসামে প্রচুর বাঙালি আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। এখানে যেমন খুব শুদ্ধ বাংলায় তোমরা বলো, আমরা ওরকমভাবে বলি না। আমরা বাঙ্গাল ভাষা বলা যায় না, ঢাকাইয়া বিক্রমপুরের ল্যাঙ্গুয়েজটাই বেশি মেইনলি চলে। যদিও বাঙালের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে, নোয়াখালীর ভাষা, ঢাকাইয়া ভাষা। যেমন আমার শ্বশুরবাড়ি সিলেট, ওদের ভাষা কিন্তু টোটালি ডিফারেন্ট, বুঝতে পারে না। তো আমাদের মেইনলি এই ভাষাটাই চলে, তো ওর মতোই পাঠিয়েছিল, ওটাই শোনাচ্ছি। আচ্ছা, ও ছোটবেলা থেকে গরিব, যে মানে বলে না গরিব পরিবার, কি ওই ওরকম একটা ফ্যামিলিতেও বড় হয়েছে। হ্যাঁ, তো বলেছে দিদি আমরা মাটির ঘরে থাকতাম, ওই টিনের ফুটো দিয়ে চুইয়ে চুইয়ে জল আসে, যে ওইরকমভাবেও রাত কাটিয়েছে। আমার বাবা প্রচুর কষ্ট করে। প্রত্যেকটা ফ্যামিলির যেন তো একটা স্বপ্ন হয়, যারা ভাড়া বাড়িতে থাকে, একটা 1 BHK হলেও বাবা নিজের একটা ফ্ল্যাট করতে। সেটাই, নিজেরটা আলাদা। একদমই তাই। তো কি করেছে, ওর বাবা অনেক কষ্টের সৃষ্টি, মানে খুঁজছিলেন যে 1 BHK ফ্ল্যাটে নেবে, যেহেতু নবনীতা একটাই মেয়ে। 1 BHK সাফিসিয়েন্ট ওদের জন্য। তো আমি ঠিক পার্টিকুলার গুয়াহাটির কোন জায়গা সেটা বলছি না, স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে একটা 1 BHK ফ্ল্যাট পেলেন, সেটাও আবার মানে সেকেন্ড হ্যান্ড বলতে পারো। মানে 7-8 মাস আগে এক ভদ্রলোক কিনেছিলেন, তো উনি বলছেন উনি ওনার আগরতলা ওনার বাড়ি, ওখানে চলে যাবেন, দ্যাটস ওয়াই উনি এটা বিক্রি করে দিতে চাইছেন। তো ঠিক আছে, এবং সেকেন্ড হ্যান্ড বললে তো তুমি বুঝতেই পারছো দামটা কিন্তু একটু কমে যায়, তাই না? ওদের জন্য সোনে পে সোহাগা যেটাকে বলে হিন্দিতে। তো উনি কিনেছেন, কেনার পরে সেকেন্ড হ্যান্ড হলেও বলো স্বপ্নের বাড়ি, তো গৃহপ্রবেশ করে ওনারা ঘরে ঢুকলেন আর কি। 2 দিন ঠিক ছিল, কিন্তু 3 নম্বর দিন থেকে প্রবলেম শুরু হয়েছে। কি প্রবলেম শুরু হয়েছে? স্পেশালি মানে যেহেতু বললাম 1 BHK, হল রুমটা বড় ছিল, তো আগে ডিসক্রিপশন দিয়ে নিই। তোমার বেডরুমে নবনীতাকে দিয়েছে, হ্যাঁ, যেহেতু মেয়ে মানুষ তাই না, নবনীতাকে দিয়েছে। আর হল রুমের না ওরা না কি করেছে, একটা প্লাইউড দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছে, এবং তোমার ওই ডাইনিং টেবিল 4 সিটার একটা ডাইনিং টেবিল, আর সোফাও যে মানে ওরা বসিয়েছে না কমপ্যাক্ট সোফা, যাতে বেশি জায়গা না নেই, বুঝতেই পারছো, ছোট রুম। আর ওদের একটা ইউটিলিটি ছিল, ওটাকে না হাজার হোক আমরা তো বাঙালি হিন্দু, ভগবানের ঘরটাকে একটু আলাদা করে রাখাটাই পছন্দ করে, যেহেতু মাছ মাংস খাই, ছোঁয়াছাতি না লাগে। তো এই ইউটিলিটিটাকে না ওরা ছোট করে একটা ঠাকুর ঘরে কনভার্ট করে নিয়েছে। আচ্ছা, গৃহপ্রবেশ যেদিন হয়েছে সেদিন একটা ঘটনা ঘটেছে, তারপরে 2 দিন পরে নবনীতার সঙ্গে ঘটনাটা ঘটেছে। সেটা হলো গৃহপ্রবেশে যজ্ঞ হয়, শুদ্ধিকরণ হয়। যখন যজ্ঞ জ্বালায় না, মানে যজ্ঞটা যখন পুরোহিত মন্ত্র পড়ছে, যজ্ঞটা জ্বলছে, ঘি দিচ্ছে, কর্পূর দিচ্ছে, এরকম এরকম করে জ্বলছে, আবার তাপ করে নিভে যাচ্ছে, এরকম এরকম করে জ্বলছে, আবার তাপ করে নিভে যাচ্ছে। সবার একটা মঙ্গল অমঙ্গল বলে তো কথা আছে, আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে যজ্ঞের আগুন যত উঁচুতে উঠবে তত শুভ। এটা তো জ্বলছেই না, মনে তো সবার কিন্তু কিন্তু বাবা এত কষ্ট করে ফ্ল্যাটটা কিনেছি। পুরোহিত মশাইও না বলছে আচ্ছা ঠিক আছে, আমি জ্বালাচ্ছি, আগে তুমি আমাকে তোমাদের পুরো ফ্ল্যাটটা দেখাও। তো লিভিং রুমেই হচ্ছিল যজ্ঞটা। গেছে, উনি বলছেন এই বেডরুম, এটা আমার কিচেন রুম, এটা ইউটিলিটিটাকে না আমি কনভার্ট করে নিয়েছি ঠাকুর ঘরে। বলছে বৌমা খুব ভালো করেছে। সব কিছু বলে বলে কোনো মতে আর কি যজ্ঞের আগুনটা জ্বালিয়েছি, কিন্তু ওরকমভাবে দাও দাও করে জ্বলেনি। হ্যাঁ, তখন যজ্ঞ শেষ হওয়ার পর উনি না কি করলেন, যজ্ঞের ছাই এবং তোমার ফুল যে হয় না ঠাকুরের ফুল, ওটা দিয়ে না গিট মেরে বলছে যে তোমরা একটা কাজ করবে, ওই যে আমাদের যে মানে এন্ট্রান্স, যে ফ্ল্যাট বাড়ির এন্ট্রান্স তো বুঝতেই পারছো, ওই দরজার মধ্যে যে উপরের যে ইয়েটা হয় না, ওখানে বলেছে তুমি প্যারেক গেঁথে এটাকে গিঠু মেরে, মানে লাল রঙের শালু কাপড়ে গিট মেরে রেখে দেবে, এটা তোমাকে প্রোটেকশন দেবে। বলছে কিসের প্রোটেকশন? বলছে হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। ঠিক আছে, ফাইন। তো ওই 2 দিন পরে নবনীতার সঙ্গে হয়েছে, কি হয়েছে, নবনীতা স্পষ্ট বুঝতে পারছে, ওদের তো বুঝতেই পারছো খুব কষ্টের ফ্যামিলি, সেই বক্স খাট বা ওইরকম আহামরি খাট কেনার কিন্তু ওরকম ক্যাপাসিটি ছিল না, যেটা হয় আর কি খাট ওই ইট দিয়ে যে উপরে ওঠানো ওইরকম আর কি, নর্মাল খাট যেটা হয়। তো ও স্পষ্ট শুনতে পাচ্ছে ওর খাটের নিচ থেকে মিয়াও 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 কন্টিনিউয়াসলি, আবার না বলতে বলতে মিয়াও মিয়াও বলে মানে কান্না করবে বিড়ালটা ওইরকম। ও ভয় পেয়ে চিৎকার করছে, মা মা আমার খাটের নিচে বিড়াল, খাটের নিচে বিড়াল, শিগগিরই আসো। তো মা দৌড়েছে, কি হয়েছে, কোন টাইমটা ছিল, রাতের দিকে? ও ঘুমিয়েছে রাতের দিকে। হ্যাঁ, তো বলছে কোথায় বিড়াল? বিড়াল তো এতক্ষণ শুনলাম না, বিড়াল যদি ঢুকতো তাহলে তো আওয়াজ করতো। হ্যাঁ, তো বলছে না খাটের নিচে আছে, তন্ন তন্ন করে খাটের নিচ খুঁজে ঠুজে কোথাও বিড়াল নেই। কিন্তু নবনীতা বলছে আমি স্পষ্ট শুনতে পেরেছি দিদি, আমি অতটা না, মানে আমি না প্রথমে স্বপ্ন ভেবেছি, পরে বসেও কন্টিনিউয়াসলি, মানে বললাম না আস্তে আস্তে ওটা কান্নার আকার ধারণ করছে, বিড়ালটা যেমন কান্না করছে। তো বলছে আমি স্পষ্ট শুনেছি, সেটা আমার স্বপ্ন কিছুতেই হতে পারে না। এই গেল নবনীতার সঙ্গে ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট, ওর মা পুজো দিতে যাবে, ঠিক আছে, চান করে আগে উনি পুজো দেন, তারপর রান্নাঘরে ঢোকেন। তো যেদিন পুজো দিতে যাবেন ওই দিন উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, মানে আমি বললাম ইউটিলিটিটাকে কনভার্ট করেছে,
জাস্ট বাথরুম থেকে বেরিয়েছে, উনি দেখেন ঠিক ঠাকুর ঘরের বাইরে একটা পুরো মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওটা দেখে তো উনি প্রচণ্ড চিৎকার, ও মা গো, ও বাবা গো, এটা কি, এটা কি আসলো, সঙ্গে সঙ্গে ওটা ভ্যানিশ। তো নবনীতা সেদিন ঘরেই ছিল, মানে ও খাওয়া দাওয়া করে কলেজে যাবে। তো বলছি কি হয়েছে মা, বলছে আজকে আমিও দেখেছি রে, আজকে আমিও দেখেছি, একদম পুরো একদম কালো একটা, ওটা মহিলাই ছিল, কোনো মহিলাই হবে। তো এরকম তো প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে ওর বাবার শরীরটা খারাপ হওয়া শুরু করলো, হ্যাঁ, যেমন ভদ্র লোকের কোনোদিনও পেট ব্যথা, কোনোদিনও মানে জ্বর, মানে পুরো সুস্থ হয়তো এই ফ্ল্যাটে আসার পর ভদ্রলোক ছিলেনই না। তখন মা বলছে, আরে পুরোহিত তো বলেছিল ওনাকে খবর দিতে, তো ওনাকে বললে যে ঠাকুরমশাই এরকম এরকম অবস্থা হচ্ছে, আপনি তো বলে গেছিলেন, আমিও টের পেয়েছি, নবনীতাও টের পেয়েছে, অ্যান্ড আমার মানে হাজব্যান্ডেরও শরীরটা ভালো যাচ্ছে না। বলছে বৌমা, তোমাদের ঘরে না কিছু একটা প্রবলেম আছে, তোমরা কার থেকে ফ্ল্যাটটা নিয়েছো? তো বলছে দেখুন, আমরা তো বুঝতেই পারছেন ওরকম পরিস্থিতি ছিল না, তো আমাদের বাজেট মোতাবেক পেয়ে গেছি, আর সবাই তো থাকছে, এমন তো না ফ্ল্যাটটা কেউ থাকছে না। তো অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা স্ট্যান্ড এলোন, প্রমোটার মানে মাকান মালিক, মানে বাড়ির মালিক প্রমোটারকে দিয়ে দিয়েছে। উনি তোমার দোতলাটা উনি পেয়েছেন, হয় না, তারপরে যে প্রমোটার বিক্রি করে দেয়, উনি দোতলাটা পেয়েছে, প্লাস কিছু টাকাও উনি পেয়েছেন, হ্যাঁ। তো বলছে যে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করো। তো ভদ্রলোক তো আগরতলা চলে গেছে, ওনাকে আর কোথায় পাবে? তো বলছে আশেপাশে জিজ্ঞেস করো। তো আমাদের ওখানে একটা জিনিস আছে, পাড়া কালচারটা এখনো আছে, সে অসমিয়া বাঙালি যাই বলো, আর যেই জায়গায় নিয়েছে ওখানে অসমিয়া কমিউনিটি কিন্তু বেশি। আর আমি বললাম আসামে থাকা মারফত এখানে যেমন দেখি অনেক নন বেঙ্গলিরা কি সুন্দর বাংলা বলে, ঠিক তেমনই অসমিয়া আমরা খুব মানে মোটামুটি ভালোই বলতে পারি। তো উনি না একজন মানে খুব পাশের বাড়ি একজন মানে বয়স্ক একজন ভদ্রলোক ছিলেন, এসএমইসি ছিলেন। তো ওনাকে বলছে কাকুরা একটা কথা মানে একটা কথা বলছি, একটু শুনবেন। বলছে কি হয়েছে? বলছে তুমি না নতুন এসছো, তোমরা ফ্ল্যাট কিনেছো না, ওই লোকটা তাড়াহুড়ো করে কেন এবার এসএমএসে বলছে তাড়াহুড়ো করে ইয়ে করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, ভালোই তো ছিল, খোঁজ খবর রাখতো, ভালোই ছিল লোকটা। বলছে হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি, আচ্ছা এটার মধ্যে কি, এই বাড়িটার মধ্যে কি ভূতের ছাওয়া ঠাওয়া কিছু আছে নাকি? আমার কেনার পরে তো আমার প্রবলেম শুরু হয়েছে। বলছে না এরকম তো কোনোদিনও শুনিনি বাবা, আর তোমার যে মানে যে মালিক আর কি প্রমোটারিংয়ে দিয়েছিল, ও তো ওখানেই থাকছে, কোনো প্রবলেম হয়নি। আমরা তো কত বছর ধরে আমার বাপ ঠাকুরদারাও এখানে ছিলেন, কোনোদিনও বাবা এই বাড়ির তো কোনো রকমের খারাপ শুনিনি। তো বলছে না আমার সঙ্গে তো এরকম প্রবলেম হচ্ছে, কি করব, খালি আমার ফ্ল্যাটেই হচ্ছে, ওয়ারেস আমার তো মনে হচ্ছে না এই ফ্ল্যাটে অন্য কোনো ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কাণ্ড হচ্ছে। তখন খুড়া বলে যে একটা কথা না হয়, বলছে একটা কথা না, এই ইয়েটা যখন উঠছিল, স্পেশালি তোমাদের ফ্লোরটা যখন হচ্ছিল, ওখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? তো ওই যে যারা রাজমিস্ত্রি আসে ওদের সঙ্গে যোগালি দিতে হয়, রাইট? একজন ফিমেল ছিলেন, আর উনি অন্তঃসত্ত্বা ছিলেন, 4 মাস কি 5 মাস হবে, ঠিক আছে। ওই সময় যেহেতু যোগালি বুঝতেই পারছো, স্লিপ খেয়ে পড়েছে, এবং পড়ার পর ওখানে তো অবস্থা খুব খারাপ, সঙ্গে সঙ্গে ওকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। মেয়েটা বাঁচেনি, ঠিক আছে। যদিও অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল তখনও কিন্তু জীবিত দশায় ছিল, মেয়েটা বাঁচেনি, ও কিন্তু হসপিটালে গিয়ে মারা গেছে। এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন পুরোহিতকে সব কথা বললো যে পুরোহিত মশাই এই জিনিসটা জানতে পারলাম। বলছে আমি যে সেদিন গৃহপ্রবেশে তোমাদেরকে বললাম না তোমরা খবর দিও, কারণ সেদিন তোমাদের যে ঠাকুর ঘরে গেছিলাম না, বৌমা যে জায়গায় দেখেছে আমিও কিন্তু সেম ওই জায়গায় ওই অবয়বটাকেই দেখেছি, আর আমি বুঝতেই পেরেছিলাম এখানে কিছু অসুবিধা হচ্ছে। তো উনি অনেক রকম ভাবে বলছে তাহলে ওনার আত্মার শান্তিটা করতে হবে, কারণ যেহেতু এইখানেই ইনসিডেন্টটা হয়েছে না, হয়তো নার্সিংহোমে মারা গেছে, সোলটা কিন্তু আবার এখানে চলে এসছে, ওর জন্য তোমরা প্রবলেম ফেস করছো। ওয়ারেস এই অ্যাপার্টমেন্টের কোনো ফ্ল্যাটে কিন্তু কোনো রকমের ভৌতিক কাণ্ড হচ্ছে না। এই কথা শোনার পর তো পুরোহিত বলছে ওর শান্তি সস্তায়ন করতে হবে, না হলে ও কিন্তু ছাড়বে না। তো বুঝতেই পারছো, বললেন যে আমরা তো মনিটারিভাবে অতটা ইয়ে না, বলছে না না, যা যতটুকু কম হয় আমি ওরকম কমে করে দেবো। তো উনি করেছেন, করার পর কইনা বলছে নবনীতা বলছে যে দিদি আর কোনো প্রবলেম হয়নি। তো নবনীতা কেন শেয়ার করলো যে আমরা অনেক সময় বলি না যেখানে মৃত্যু হয় ওখানেই বোধহয় সোলটা থেকে যায়, না, অ্যাকচুয়ালি কারণটা যেখানে অ্যাক্সিডেন্টাল ডেথ, ওরও তো অনেক স্বপ্ন ছিল, হতে পারে সে যোগালি, বাট ওরও তো স্বপ্ন ছিল একটা মা হওয়ার, একটা বাচ্চা আসবে, নতুন একটা জীবন আসবে, কষ্টটা তো ওখান থেকেই শুরু হয়েছে, হয়তো ওর সোলটা তাই ওখানে চলে এসছে। তো এই ছিল একটা ঘটনা যেটা নবনীতা গুয়াহাটি থেকে পাঠিয়েছিল আমায়। ওকে, এই যে যে ঘটনাগুলো পাঠায়, এটা দেখো ভূতের গল্প বলতে গেলে সবাই কেউ বিশ্বাস করবে কেউ করে না, ঠিক আছে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাও আমরা যাচাই করছি না, বা করবো না, করতেও চাই না। তাই এই জিনিসগুলো শোনার পর তোমার ওপর কোনো এফেক্ট পড়ে না? কারণ তুমিও অন্য কারোর গল্প শুনছো, অন্য কারোর ঘটনা শুনছো, তার প্রতিটা ভালো নেগেটিভ পজিটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিসও আছে, সেটা তোমার উপর কোনো এফেক্ট দেয় না? তো আজকে আমি তোমাকে একটা ঘটনা বলছি, একটা কথা বলছি। আমার চ্যানেলটা 5 বছর রানিং,
আমি একটা ঘটনা আজ অবধি শেয়ার করতে পারিনি। মেহেন্দিপুর বালাজির ঘটনা একটা শেয়ার করে দিয়েছিলাম। মেহেন্দিপুর বালাজি যারা ভৌতিক ঘটনা ভালোবাসো, রাজস্থানের মেহেন্দিপুর বালাজি শোনোনি এটা হতে পারেনি। যদিও এরপরে আমি অনেক ঘটনা শেয়ার করেছি। রিসেন্টলি মেহেন্দিপুর বালাজির ঘটনা আমি শেয়ার করেছি, যেখানে কিওর হয়েছে। জাস্ট 1 মাস আগেই শেয়ার করেছি। পার্টিকুলার ওই ঘটনা কিন্তু আজ অবধি আমি শেয়ার করার সাহস করতে পারিনি। যদি আজকে আমাদের পডকাস্টের মাধ্যমে আমি একটু যদি বলবো না, বলতে এটা পারো। প্রচন্ড মানে এটা 3-4 বার আমি অ্যাটেম্প নিয়েছি। পরে আমার হাজব্যান্ড বলেছে তুমি এটা নিও না। মানে এটা আমি বুঝতে পেরেছি, স্ট্রং ইন্ডিকেশন পাচ্ছিলাম যে এই ঘটনাটা শেয়ার করার নয়। প্রচন্ড স্ট্রং ইন্ডিকেশন পেয়েছি। তারপর থেকে আমার কথায় গল্প শ্রোতারা কিন্তু জানেন রুমকি দিয়ে ওটা শেয়ার করবে না। মানে খুবই ভয়াবহ কিছু একটা ঘটে গেছিল। কোনোদিনও রেকর্ডিংয়ে তুমি অ্যাডভান্স টেকনোলজির মাইক নিয়েছো, তোমার ক্যামেরা নিয়েছো, ঠিক আছে, আগের রেকর্ডিং ঠিক হয়েছে, পরপর লাগাতার 7 বার তুমি ফেল হয়েছো। ভয়েস আওয়াজ শুনছো, ঠিক ঠিক আসছে মোবাইলে, যখন এডিট করতে যাচ্ছ ক্র্যাক ক্রুক একাধিকবার হয়েছে, এরকম হয়েছে, তখন এটাকে কি ইন্ডিকেশন বলবে? আর তুমি যে বিশ্বাস অবিশ্বাসের কথা বলছো, কথায় গল্পের একটা ট্যাগলাইন আছে যেটা আমি প্রত্যেকবার এপিসোড শুরু করার আগে বলি, যে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলোকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে নাই হতে পারে আপনাদের, আমরা একদম বলছি না আপনারা বিশ্বাসই করুন, কিন্তু ছোটবেলায় সোনার কাঠি, রূপার কাঠি বা অনেক রকমের ওইরকম তোমার 7 ভাই চম্পার ঘটনা তো শুনেছেন। বিশ্বাস হয় কি এখন ওই গল্পগুলি, কিন্তু ছোটবেলায় তো খুব মজা নিয়ে শুনেছিলেন। আপনারা না হয় মজা নিয়ে শুনুন, কিন্তু যাদের সঙ্গে হয়েছে তারা জানে এটার ভয়, মানে এটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আর যারা বিশ্বাস করবেন না, এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে নিন। একদম। তুমি আমাকে অফ দ্য ক্যামেরায় একটা ঘটনা বলছিলে, নিউ জার্সির কোনো একটা কথা বলছিলে, সেই গল্পটা যদি বা সেই ঘটনাটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার। আচ্ছা, এই ঘটনাটা শেয়ার করেছিলাম, ওনার নামটা না হয় পরে বলবো। ওনার মানে নাই করে অনেক ঘটনা আমি পেয়েছি এবং শেয়ারও করেছি। এটা তুমি বলতে পারো হন্টেড সিমেট্রির ঘটনা, ঠিক আছে। যা উনি মানে যেই ওনার আর কি বন্ধু আর কি, যেহেতু উনি নিউ জার্সিতে অনেক দিন ধরে আছে। উনিও বাঙালি? উনি বাঙালি, হ্যাঁ। আচ্ছা, নাম বলিয়ে দিচ্ছি, মধুমিতা চাকি ম্যাম, ঠিক আছে। তো যারা শ্রোতা বন্ধুরা জানেন ওনাকে, যে এত ফ্রিকুয়েন্টলি উনি আমার সঙ্গে ঘটনা শেয়ার করেন। তো মধুমিতা চাকি ম্যামের উনি বাই প্রফেশন মানে ওনার কোয়ালিফিকেশন বহুতই অনেক, আর তাছাড়া উনি রিয়েল এস্টেট নিয়েও এখন আছেন, হ্যাঁ। তো ওই তরুণে ওনার প্রচুর মানে হয় না, তুমি বাঙালি কেন, ইন্ডিয়ান কেন, মানে ওই ফরেনার্সদের সঙ্গেও কিন্তু ওনার ওঠা বসা। তো ওই রকম ক্যাথরিন বলে একজন মেয়ে ওনার সঙ্গে শেয়ার করেছেন। ক্যাথরিনের প্রথম জীবনীটা কিন্তু প্রচণ্ড কষ্টকর ছিল। লাভ ম্যারেজ করেছিল, এমন একটা ছেলেকে বিশ্বাস করে বিয়ে করেছিল। ডেফিনেটলি ও তোমার ক্যাথলিক ক্রিশ্চিয়ান, হ্যাঁ, ছেলেটাও ক্যাথলিক ক্রিশ্চিয়ানই ছিল। তো বিয়ের পর একটা ছেলে হয়, কিন্তু যত সময় যায় এই মানুষটা প্রচণ্ড টক্সিক ছিল। ক্যাথরিন কোথাও না কোথাও বুঝতে পারলো, আর যাই হোক এই মানুষটার সঙ্গে ঘর করা যায় না। তো ঘর গড়া যেমন সোজা, ভাঙা হয়তো তার থেকেও সোজা, কিন্তু তার পরিণতি মানে যে সত্যি ওই রিলেশনে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা ভালোবাসা নিয়ে, ওর জন্য কিন্তু ইমোশনালি খুব কষ্টকর হয় না ব্যাপারটা। তার উপর ও সিঙ্গেল মাদার হয়ে গেল। যাই হোক, ওনার মনে হয়েছিল এই কষ্টের থেকে এই টক্সিক মানুষটার সঙ্গে থাকা আমার পক্ষে পসিবল না। সেপারেট হয়ে গেল ওনারা দুজন। তারপর কালক্রমে ছেলেটাও বড় হতে লাগলো। তো আরেকজনের সঙ্গে, পিটার, আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, ক্যাথরিনটা কিন্তু অরিজিনাল নাম, হ্যাঁ। পিটারের সঙ্গে ওনার দেখা হয় এবং ওনার কোথাও না কোথাও খুব ভালো লাগে, কারণ উনি খুব রেসপেক্ট করতেন মহিলাদের, ঠিক আছে। তো ওনারা ডিসাইড করলেন যে ঠিক আছে একসঙ্গে ঘর বাঁধবেন। তো পিটারের সঙ্গে ঘর বাঁধার পর ওনার মানে আগে তো এক ছেলে ছিল, তারপরে এক ছেলে এক মেয়ে হয়। তো ক্যাথরিনের খুব ইচ্ছে ছিল যে ফরেনে দেখবে না খুব সুন্দর বাংলো টাইপের একটা ঘর বাড়ি, ওর খুব ইচ্ছে ছিল ওই রকম। আর ফরেনে তো জানো কত কস্টলি। তো ওর হাজব্যান্ডকে যখন বললো, হাজব্যান্ড বলছে ঠিক আছে দুজনে মিলে কিনে নেবো, দুজনে ইনভেস্ট করবো। তো ওরকম খুঁজে ওদের মোতাবিক, ওদের বাজেট মোতাবিক একটা বাংলো খুঁজে পায়, ঠিক আছে। ওরা যায়, খুব খুশি ছিল, খুব চার্চের ফাদারকে এনে ওরা ওদের যা রিচুয়ালসগুলি করিয়েছে। এখন একটা কথা ইম্পর্টেন্ট বলা দরকার, যে ওই যে আগের স্বামীর থেকে যে ছেলেটা হয়েছিল না, মানে যাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন, একটা ছেলে হয়েছিল, ওর একটা প্রবলেম আছে যেটাকে হলো বাইপোলার ডিসঅর্ডার বলে। যারা জানেন না আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ নেট ঘেটে নেবেন। বাইপোলার ডিসঅর্ডার কি ওই রকম মেন্টাল কোনো নয়, ইলনেস নয়, বাট ইমোশনটা বা মুড সুইংটা খুব বেশিভাবে প্রগাঢ়ভাবে হয়, যেটা কন্ট্রোল করার জন্য হয়তো কাউন্সেলিংয়ের দরকার। কাউন্সেলিং করালে হয়তো হালকা ফুলকা একটা মেডিসিন দেবে, নিজেকে আর কি কন্ট্রোল করার মানে কাউন্সেলিংয়ে এটাই বলা হয়। তো ছেলেটা মানে রাগ উঠলে প্রচণ্ড পাগলের মতো রাগ উঠে যায়, মানে যদি ইমোশনাল হয়ে যায় প্রচণ্ড বাজেভাবে, মানে
কন্ট্রোল করতে পারে না একদম। নিজের আর ইমোশন। বারবার হতে থাকে জিনিসটা। এক্স্যাক্টলি, এটা ফ্রিকোয়েন্টলি হতো। তো এই প্রবলেমটা ছিল। তো যাই হোক, তুমি বাইরের মানুষ হয়তো সহ্য করবে না, বাট ঘরের মানুষ তো দেখো ওর মতোই চলে না। আর ছেলেটার কোনো প্রবলেম ছিল না, ও চাকরিও করে, বেশ ভালোই চাকরি করে। হয়তো আমাদের ইন্ডিয়া হলে মেন্টাল ডিসঅর্ডার বলে কোম্পানি পাগল মানুষ নেব না, হ্যাঁ, একদম। বাট ফরেনে কিন্তু এই জিনিসটা খুব ভালো। মেন্টাল ডিসঅর্ডারও কিন্তু ক্রাইটেরিয়া থাকে, ভাগ ভাগ থাকে। তুমি সবাইকে একরকম ভাবে জাজ করতে পারো ওরা না। বোঝে জিনিসটাকে, অবজার্ভ ভালোভাবে করে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ঠিক আছে, তো ওইখানে যে বললাম, ওখানে কি শুরু হলো বলো তো? একদিন ক্যাথরিন, ওদের না ক্লোজেট, ক্লোজেট মানে ওয়ার্ড্রপ, ফরেনে ক্লোজেট বলে ওটাকে। ক্লোজেটে না ওর কাপড় গোছাচ্ছিল, অ্যান্ড ওর না স্পষ্ট মানে ওরকম গোছাচ্ছে, পেছনে ওর হাজব্যান্ড এরকম করে হয় না, টাচ করে দাঁড়িয়ে আছে। তো তুমি তো তোমার হাজব্যান্ডের টাচ বাবা বুঝবে, অ্যান্ড ও পুরো বুঝতে পেরেছে যে ওর হাজব্যান্ড হয়তো ওকে একটু ভালোবাসছে, বা একটা ওই রোমান্টিক একটা মুড নিয়ে এসছে। তো বলছে, ওকে ইংলিশে বলছে যে এরকম এরকম, দাঁড়াও এটা গুছিয়ে নিই, তোমার কোনটা লাগবে, তোমার এই ব্লেজারটা রাখবো কিনা, এসব বলছে। একটু পরে না ওর হাজব্যান্ড এদিকে, এই তুমি কার সাথে কথা বলছো? বলছে, ওমা তুমি ওখান থেকে কোত্থেকে আসলে? তুমি না পিছনে দাঁড়িয়েছিলে, আমাকে টাচ করে দাঁড়িয়েছিলে, কত কিছু বলছি তোমায়, তুমি খালি হু হা করছো। বলছে, তুমি পাগল হয়েছে, আমি তো মাত্র এই দিক দিয়ে, আর আমি তো ওটাই শুনতে আসি, তুমি এত রোমান্টিক ভাবে কোন ছেলের সঙ্গে কথা বলতে পারো? এটা তো শুধুমাত্র তুমি আমার সঙ্গে কথা বলো। বলছে, তুমি সারা ঘর দেখো, কোন ছেলে? তুমি এসছো, তুমি কেন ইয়ার্কি করছো? ক্যাথরিন ওনার উপর রেগে গেছে, কারণ উনি জানেন ওনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। তো বলছে, ট্রাস্ট মি, আমি ছিলাম না, ইনফ্যাক্ট আমি নিজে পাজল হয়ে গেছি, তুমি এত রোমান্টিক ভাবে তুমি কার সঙ্গে কথা বলতে পারো, দ্যাটস ওয়াই তো আমি জিজ্ঞেস করতে এসেছি। এই গেল প্রথম। সেকেন্ড সিচুয়েশনটা কি হলো, যে বাচ্চা মেয়েটা, যেটা সেকেন্ড পিটারের থেকে হয়েছে, ওই বাচ্চা মেয়েটা না খালি কথা বলে। হ্যাঁ, মানে দেখো, একটা বাচ্চা ইমাজিনারি ওয়ার্ল্ডে মানে কল্পনার জগতে কথা বলতে পারে, বাচ্চাদের একটা থাকে এই ডল পুতুলকে বলছে। বাট একা একা কথা বলার পর বলার মধ্যে আর দুজন যদি কমিউনিকেট করে, সেটার মধ্যে ফারাক থাকে। আমি যেমন কথা বলবো একা একা, আমি চাইবো যে ডলটা আমার মোতাবেকই চলুক, ঝগড়া লাগে না কিন্তু সেই জায়গায়, যারা একা একা বাচ্চারা কথা বলে। কিন্তু যখন দুই পক্ষ হবে, তুমি একটা বলবে আমার না না এটা করবো না, হ্যাঁ, বা আমি বলবো, তুমি হয়তো রাজি হলে না, তখন কিন্তু একটা ঝগড়া বা কেউসের সৃষ্টি হলো। এই জিনিসটাই ক্যাথরিনের পুরোপুরি দৃষ্টি আকর্ষণ করলো। বলছে যে, মাম্মা তুমি কার সাথে কথা বলছো? বলছে, আরে তুমি দেখতে পাচ্ছ না, আমার ফ্রেন্ড এসে বসে কথা বলছে। কত বলছে, তোমার ফ্রেন্ড? বলছে, হ্যাঁ, আমি জবের থেকে এই বাড়িতে এসে এসে তো কথা বলে। তো বলছে, তুমি আর কিউ কার সঙ্গে করছিল? বলছে, আমার ফ্রেন্ড। আমি বলছি এটা, ও কিছুতেই মানতে চায় না, মাম্মা সি এরকম করে বলছে। কখনো টনক নড়লো যে কি হয়েছে, মানে বাচ্চারা এরকম ভাবে মিথ্যা কথা বলতে পারে না। আর ওখানে তো উনি স্পষ্ট শুনছে, যেখানে বাচ্চাটা জানেও না যে মাটা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। থার্ড ইনসিডেন্ট কি হলো, ওনার যে পিটারের থেকে বাচ্চাটা, আচ্ছা, যে বাইপোলার ডিসঅর্ডার, ও তো উপরে ঘুমিয়ে আছে, ছেলে মেয়ের জানো তো ওদের রুম আলাদা আলাদা হয়, ওর জন্যই বাংলোটা কেনা, যাতে প্রত্যেকটা বাচ্চার রুম আলাদা আলাদা হয়। তো ওদের না, মানে ও নিচে দেখছে যে ওই বাচ্চা ছেলেটা জল খাচ্ছে। তো বলছে, কি হলো, তুমি এখনো ঘুমাওনি? কিচ্ছু বলে না, জল খেয়ে যাচ্ছে। বলতে, ঠিক আছে, ও জল খেয়ে আসুক। ও সিঁড়ি দিয়ে উপরে উপরে ওই বাচ্চা মেয়েটার দিকে, যেহেতু ওর একটা মাথায় রয়েছে যে এরকম করে একা একা কথা বলছে, কার সাথে বলছে, সিঁড়ি দিয়ে উঠে আসছে, এবং ছেলেটার রুম ক্রস করার পরে বাচ্চা মেয়েটার রুমটার দরজা খোলা ছিল। ওরকম করে টার্ন নিয়ে দেখে ওই বাচ্চা ছেলে জাস্ট রিসেন্টলি দেখে এসেছে যে জল খাচ্ছে, ও তো ওখানে ঘুমোচ্ছে। আর ঘুমটা জানো তো গাঢ় ঘুম, গাঢ় ডিপ অ্যান্ড লাইট স্লিপের মধ্যে ডিফারেন্স থাকে। আর সত্যি কথা বলতে গেলে, ও বাচ্চাটা যে যদি ওপরেও আসতে হয়, ওকে ক্রস করেই আসতে হবে, কারণ ওদের এখানে আর কোনো রাস্তা নেই যে উপরে হুট করে চলে আসবে। ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, যে রাস্তা দিয়ে ক্যাথরিন এসছে। তো তখন ও বলছে যে এটা কি করে পসিবল, তখন ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন ফাদারের শরণাপন্ন হয় যে, ফাদার এরকম এরকম হচ্ছে, আমরা তো এই মানে যেই জায়গাটা নিয়েছি হিস্ট্রি জানি না। তখন ফাদার বলছে যে, হিস্ট্রি দেখো। তো ওদের এখানে কিন্তু তোমাদের ফরেনে প্রত্যেকটা জায়গায়, ইনফ্যাক্ট তোমার যদি এই জায়গাটা আছে না, এটারও কিন্তু হিস্ট্রি আছে, লাইব্রেরিতে রাখা থাকবে রেকর্ড বের করে, যেটা দেখছে এই যে ওরা যে প্লট কিনেছে, আশেপাশে ছোট ছোট কবর আছে, কবরস্থান, যেটা নেটিভ ইন্ডিয়ানদের কবরস্থ করা হতো। এবং অ্যাকর্ডিং টু ফাদার, এই যে বাড়িটা, জমিটা, যে এই বাংলোটা, এটা হলো পর্টালের সৃষ্টি হয়েছে, মানে এই সোলগুলি না এখান দিয়ে আপ ডাউন করে ঘরটা দিয়ে। আর ওখানে যেহেতু ওরা চলে এসছে, ওরা ডিস্টারবেন্স ফিল করছে, তাই এই প্রবলেমটা হচ্ছে। তো তুমি যদি বলো এই প্রবলেমটা শেষ হয়ে গেছে, 2025-এ দাঁড়িয়েও বলছি এই প্রবলেমটা শেষ হয়নি। যখন বেশি হয়, ফাদারকে ইয়ে করে, ওরা যেমন হলি ওয়াটার প্রে করে, ওরকম করে, আবার কিছুদিন ঠিক থাকে, কন্টিনিউয়েশন হচ্ছে। মজার ব্যাপার হলো, যার বাইপোলার ডিসঅর্ডার, ও কিন্তু কোনোদিনও দেখতে পায়নি, ও কোনো কিছু ফিল করতে পারেনি। হোয়ারেস পিটার থেকে ধরে ক্যাথরিন, ওর 2 ছেলে মেয়ে করেছে। যার প্রবলেম বললাম মানসিক, ও কিন্তু আজ অব্দি ফিল করতে পারেনি। এটাই প্রচণ্ড, মানে বলে না, কিছু কিছু ঘটনা জানো তো তুমি সলিউশন বের করতে পারবে না, একটা কোয়েশ্চেন মার্ক রেখে যায়। এই ঘটনাটা কিন্তু ওরকম কোয়েশ্চেন মার্ক থাকা একটা ঘটনা।
আমরা কয়েকটা গল্প বা ঘটনা শুনলাম, যেগুলো তোমার মুখে, যেগুলো সত্য কি মিথ্যা আমরা এখন অবধি যাচাই করছি না, কিন্তু আমরা ভূতের অনেক ভাগ শুনেছি। কালপুরুষ, কর্ণপিশাচিনী, দেড়ফুটিয়া। রিসেন্টলি আমরা একটা পডকাস্ট করেছি যেখানে দেড়ফুটিয়ার বিষয়ে আমাদের বলে গেছে। এমন কিছু আছে যেটা আমরা এর আগে শুনিনি বা আমাদের অজানা কিছু জিনিস। সত্যি কথা বলতে গেলে 900টা এপিসোড এসে গেছে, and প্রচুর প্রচুর আছে। কোনটা শুনবে সেটা বলো? আসামের প্রসূতার কথা শুনবে, নাকি বুড়া ডাঙ্গরিয়ার কথা শুনবে, নাকি বাকের কথা শুনবে, নাকি কাচ্চা কালুয়া বা অজাত শিশুর আত্মা যায় নিয়ে, মানে একটা ফ্ল্যাট নিয়ে ঘটনা 2 বছর আগে এসেছিল। ঠিক ধরো ফ্ল্যাট নাম্বার 13, ওটার নিচেই ফ্ল্যাট নাম্বার 16 ছিল। 13-এ যারা অনুভব করে গেছে সেম থিং, সেম ফ্ল্যাট। যেহেতু আমি গুয়াহাটির, কোন জায়গার নাম তো আমাকে তো বলে, আমি যদিও পাবলিকলি বলি না কোনো দিনও, তো আমি তো বুঝে গেছি। অ্যান্ড সেম ওই নিচের ফ্ল্যাটেও ওইরকম অজাত শিশুর আত্মা, যে যারা গর্ভে মারা যায়। আমরা কিন্তু ওদের জন্য কোনো ক্রিয়াকলাপ করি না, করি কি? এমনি ব্যক্তিরা মারা গেলে আমরা বলি, যদি অপমৃত্যু হয় 4 দিনে 3 দিনের শ্রাদ্ধ শান্তি করি, কেউ 14 দিনে করে, 11 দিনে করে, যার যেরকম। আমরা কি এইসব বাচ্চার কোনো রকমের কোনো কিছু না। করি? তো এইসব আত্মারা কি করে, কি হয় যে মানে আমাদের গীতাতেও বলেছে বা আমাদের পুরাণ শাস্ত্রেও বলেছে, গর্ভে যখন একটা ভ্রূণ চলে আসে বাচ্চার, কিন্তু আত্মার কিন্তু ওখানেই মানে আত্মপ্রকাশ হয়ে যায়। তাহলে ওই আত্মাগুলি কি হয় বলো তো? এই ঘটনাটা হয়েছিলটা কি? আচ্ছা, এটা তাহলে তোমাদের বর্ধমান, মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান থেকে আজ থেকে প্রায় 3.5 বছর আগে কৈনা চ্যাটার্জি পাঠিয়েছিল। ও তখন তোমার রাজস্থানে JEE পড়াশোনা করছিল, ঠিক আছে? ওখানে আমার চ্যানেল দেখে তারপর আমার ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা ও বর্ধমানের বাসিন্দা, ওখানে পড়তে গেছে। ওর মায়ের কাজিন, মানে মাস্তুতো ভাই, হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ঘটেছিল। কি হয়েছে বুঝতেই পারছো। ওরা ওয়েস্ট বেঙ্গলের এমন একটা জায়গায় থাকে যেখানে পাড়া কালচারটা খুব বেশি। হ্যাঁ, এখন যেমন এই ফ্ল্যাটে কে থাকে, ওই ফ্ল্যাটে কে থাকে কেউ জানে না, কিন্তু মানে পাশের বাড়িরাও না আত্মীয়র থেকেও বেশি হয়ে ওঠে। ওইরকম জায়গায় ওরা মানে বর্ন এন্ড ব্রট আপ। তো ওর মামার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর ছোট একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, তো বাচ্চাটা প্রথমে তো মায়ের বাড়ি ছিল, তারপর 4 মাস হওয়ার পর নিয়ে এসছে, যেহেতু এখানে অন্নপ্রাশন হবে বাবার বাড়ি। তো ঠিক পাশেই না এই তোমার কৈনার মামার সঙ্গে ঘটনা ঘটেছে। তো মামাকে না ওই পাশের বাড়ির 2 ছোট ছোট, একটা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ছোট ছোট দাদা দাদা বলে ডাকতো। আর বাচ্চারা যেন বাচ্চা পেলে কত খুশি হয়ে যায়, একদম। খালি কোলে নিতে চলে আসতো, স্কুল থেকে আসলেও কোলে নিতে চলে আসে সকালবেলা। মানে আর সত্যি কথা বলতে গেলে মামি খুব ভালোই বাসে, যতক্ষণ বাচ্চাটাকে ধরবে বাবা অনেক কাজ তো হয়ে যাবে। আর সত্যি বাচ্চাটাকে খুব ভালোবাসে। আর একটা কথা জানবে, সে কোলের শিশু হোক বা বড় বাচ্চা হোক, বাচ্চারা কিন্তু আদরটা খুব ভালোবাসে। তুমি যদি আদর করে কোলে নাও না, ও কিন্তু তোমার মতোই থাকবে, কোনো কান্নাকাটি করবে না। তো এরকম হচ্ছে, একদিন কি হয়েছে, দুপুরবেলা। তো ওরা তো জানে স্কুলে চলে গেছে, আর এই দুটো মেয়েই বেশি আসে। হ্যাঁ, মানে ওর কোনো টাইম লিমিট নেই, মানে দুপুরেও আসতে পারে, হয় না একটা খুব মানে স্বাধীনতা, তুমি যখন ইচ্ছে আমার বাড়িতে আসতে পারো। বাদ বাকি পাড়া প্রতিবেশীরাও আসে, ধরো বিকেলবেলা ওরকম টাইম সময় করে আসে। তো ওরাই আর কি অগাধ যাতায়াত ওদের বাড়িতে। তো দুপুরবেলা ধরো 2-2:30টায় মাত্র মামি ওর বাচ্চাটাকে ঘুম পাড়িয়েছে, মামি ঘুমিয়েছে। ইন দ্যাট টাইম ওনার ইয়েতে টোকা পড়লো, টক 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 টক। তো উনি ভেবেছেন ওই 2 বাচ্চাই এসছে, মানে পাশের বাড়ির ননদই এসছে। বলছে, আরে ও তো ঘুমোচ্ছে রে, একটু পরে এসো, তোমরাও তো ঘুমিয়ে গেছে। তো এই কথা বলার পর ও কিন্তু চলে গেছে, মানে নেই। তো বিকেলবেলা আবার নাচতে নাচতে 2 ননদ এসছে, কই দাও 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 বৌদি, বাচ্চাটাকে দাও, কোলে নেবো। বলছে, এই দুপুরবেলা তোরা স্কুল কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, দুপুরবেলা চলে এসছিস? বলছে, স্কুল কেন তাড়াতাড়ি ছুটি হবে, আজকে তো পুরো স্কুল হয়েছে। বলছে, দুপুরবেলা তাহলে নক করছিস কেন? আমি তো ভেবেছি তুই ভাই মানে ভাই মানে বাচ্চাটাকে নিতে এসছিস। তো বলছে, না আমি তো নক করিনি, কিছু করিনি। বলছে, তাহলে কে ডাকলো? তো বলছে, আমরা ডাকিনি, কিছু ডাকিনি। তো বলছে, আরে বাবা, এই কি? তো ঠিক আছে, গেছে, বাচ্চাটাও ঠিক আছে। তো দিনে তো দিনে রাতের বেলাও কিন্তু নক হওয়া শুরু করলো, মানে ঘুমোতে যাবে নক নক এমন জোরে। আর রাত্রে যেন পিন ড্রপ সাইলেন্ট থাকে, যদি টক করে ওঠে কানের মধ্যে ঢম করে ওঠে। আর এমনি বাচ্চা দিয়ে বেচারি প্রচন্ড নাজেহাল, বাচ্চা ঘুমায় না, ঘুমানোর পর যে নিজে ঘুমাবে সেটার উপায় নেই। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুব রেগে গেছে, বলছে, কে রে রাত বিরাতে এরকম করে, মানে অথচ ওনাদের যে বাড়ির বাইরে গেটটা লক, অ্যান্ড ভিতরের দরজায় এসে এরকম কে নক করতে পারে? তো বলছে, কে, কোনো মানে জন্তু জানোয়ার নাকি? তো ওয়াইফ বলছে, জন্তু জানোয়ার উপরে এসে এরকম করে নক করবে নাকি? তো বলছে যে দেখতে হবে। তো ওদের যে শোয়ার রুমের জানলাটা দিয়ে না তোমার বাইরেটা দেখা যায়, মানে ওদের এমন ভাবে না যে দরজায় যদি কেউ নক করে সেটা দেখা যাবে। তো একদিন ওরকম করে দাঁড়িয়ে ছিল ওত পেতে, মানে আজকে দেখবই। ঠিক ঠিক নক হওয়ার সঙ্গে সঙ্গে জানলা দিয়ে এরকম করে চুপি দিয়ে দেখে কেউ নেই, পুরো সান্নাটা কেউ নেই।
তো বলছে এটা তো লক্ষণটা ঠিক না। আর এদিকে বাচ্চাটা যে চিড়চিড়ে হওয়া শুরু করলো, যেই বাচ্চাটা এত শান্ত, দুই পিসির কুলে যেত না, খালি ঘ্যান 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 করে কাঁদতে থাকতো। তো মামির মা বলছে ওকে না একটু ঝাড়া রে, নিশ্চয়ই অনেক সময় হাওয়া বাতাস লেগে যায় না ছোট বাচ্চাদের। তো বলছে কাকে ঝাড়াবো? তখন ওই কইনার মাকে বলছে যে দিদি ভাই এরকম এরকম বাচ্চাটার খুব ইয়ে করেছে, কাকে ঝাড়াবো? তো কইনার মা বলছে আমাদেরকে না ছোটবেলা উমুক মানে ওরা কাকা কাকা বলতো, কাকা অনেক কিছু জানতো, কাকাকে ডেকে নিয়ে আয়, কাকা এমনি চলে আসবে। তো কাকাকে ডাকানোর পর উনি মানে অনেক কিছু সাধনার সঙ্গে জড়িত ছিলেন। তো ওনাকে ডাকলে উনি মানে উইদাউট এনি পয়সা আর কি যেতেন, মানে হেল্পের জন্য। উনি কিন্তু মানে চাকরিও করতেন, এটা মানে বলতে পারো যে এটা সমাজ কল্যাণমূলক কাজ, যাদের প্রবলেম হয় এটা সলভ করার জন্য। কাকা এসছেন, আসার পর না কাকা যখন মানে দরজা দিয়ে মানে ঢুকছেন, উনি না চিৎকার করেন, এই সর সর সর, কিচ্ছু হবে না, তোরা ভয় পাস না, আমি এসে গেছি, সর সর সর। কিন্তু কেউ ছিল না, খালি বলছে সর সর সর, আমি এসে গেছি, চিন্তা করিস না, তোদের ভয় নেই, আমাকে যেতে দে এখন বলে সরিয়ে চলে গেছে। তো সবাই অবাক বলছে কাকে বলছে সর সর সর। তখন কাকা সব কিছু ইয়ে করে বলছে যে এখানে যজ্ঞ করতে হবে রে, বাড়িটায় মানে কিছু অতৃপ্ত আত্মা মানে আনাগোনা করছে বা অ্যাক্টিভ হয়ে গেছে, ভালো কথা অ্যাক্টিভ হয়ে গেছে। বলছে যে মানে আমাদের তো বাড়িতে কোনোদিনও এরকম প্রবলেম ছিল কারণ না, এর আগে তো হ্যাঁ কেউ কোনো কিছু কিছু বুঝতে হয়নি, পারেনি। হ্যাঁ তো হট করে কি করে হবে? তো বলছে যে আমি যেটা বুঝতে পারছি এটা অজাত শিশুর আত্মা। এখন অজাত শিশু আত্মা যেটা বলছি, যেটা একটু আগেই আমি তোমাদেরকে বললাম, গুয়াহাটির এরকম ঘটনা এসছে, মানে যারা মাতৃগর্ভেই মারা যায়। তো বলছে তোদের বাড়িতে তো মাতৃগর্ভে এরকম মানে অ্যাবর্শন হয়ে গেছে, এরকম কিছু হয়েছিল। তখন ওর কইনার মামা বলছে, অ্যাকচুয়ালি কইনার মাসি যে হয় না, একটা রিচুয়ালস আছে আমাদের, কি হয় বলতো, যে প্রেগনেন্ট হলে বাবার বাড়ি চলে আসে, যেটা মামির ক্ষেত্রেও হয়েছে। তো ওই মানে মাসিকে না ওদের বাড়িতে নিয়ে এসেছিল, এবং পরপর 3টা বাচ্চা, কোনোটা 5 মাস, কোনোটা 6 মাস, 7 মাসে মানে পেটেই অ্যাবর্শন হয়ে গেছে, ওদের বাড়িতেই হয়েছে। তো তারপর তো যা করার করেছে, কিন্তু এইসব আত্মার তো মুক্তির কোনো কিছু করেনি। এরা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু যখন এই বাড়িতে বাচ্চা এসে, বাচ্চা কিন্তু বাচ্চাদেরকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। ওই যে ওই বাচ্চার অ্যাট্রাকশনে এরা আবার জাগ্রত হয়ে চলে এসছে। ওই যে বললেন না সর সর সর, উনি নিজেই দেখে নিয়েছিলেন যে 3টা বাচ্চার সোল আছে। তো বলছে এদের জন্য কিছু করতে হবে, এদের শান্তির জন্য, কারণ এরা তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছিল, আমরা এটার শান্তির কোনো কিছু করিনি। ওদের যখন প্রাণটা বেরিয়েছে, মেবি মাতৃ গর্ভেই হয়তো বেরিয়েছে, কিন্তু কষ্ট কিন্তু ওদেরও হয়েছে। তো ওই একটা রিচুয়ালস করেছে, করার পর বসে আর কোনো রকমের প্রবলেম হয়নি। যদিও কইনা বলেছে মামি 1 মাসের জন্য বাবার বাড়ি চলে গেছিলেন, তারপরে কিন্তু দিদি কোনো প্রবলেম হয়নি। তো আমাদের পৃথিবীতে যেন এরকম অনেক রকমের ঘটনা ঘটে থাকে, তুমি বিশ্বাস অবিশ্বাসের সেটা ঊর্ধ্বে উঠে যায়। তোমার বিশ্বাস করলেও কিছু যায় আসে না, অবিশ্বাস করলেও কিছু যায় আসে না। এই ঘটনাগুলি এরকমই কিছু। না, রিসেন্টলি আমার সাথেও একটা এরকম ঘটনা ঘটেছিল যে আমি কোনো এক জায়গায় গেছিলাম কোনো একটা কাজের সূত্রে। তো সেখানে এক বাড়িতে গিয়ে দেখি আমি যে মানে বাড়ির গেটের ভেতরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা কিছু সময়ের জন্য আবছা দেখতে পাচ্ছি। এবার তার আগের মাসেও আমি ওখানে ওই বাড়িতে গেছিলাম, সেই বাড়িতে যখন যাই তিনি যার সাথে দেখা করতে গেছিলাম তিনি ছিলেন। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা আমি তখন কেয়ার করিনি, যে ওই বাড়িতে কিছু একটা আছে, বেসিক্যালি যেটাকে জিন বলা হয়। সেই জিনের বাস নাকি ওই বাড়িতে আছে, সেটা আমি তখন ওই মাসটাতে আমি ঠিকভাবে কেয়ার করিনি। তারপরের মাসে আমার সাথেও একজন গেছিল সিনিয়র, সেম তিনিও দেখতে পাচ্ছে আবছা, ভেতরের মানুষকে ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমরা ওই যে আমাদের চোখে হয়তো রোদ্দুর ফোদ্দুর থেকে এসেছি, চোখে আবছা দেখছি, চোখ মুখ পরিষ্কার করে যখন দেখলাম তাও দেখছি আবছাই। তারপরে ওই বাড়ির যে জামাই আছে, সেই জামাই ওই বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে আসে না, কারণ জামাইকেই নাকি জিনে ধরেছিল, তার মধ্যে নাকি জিন প্রবেশ করেছিল এবং প্রায় মৃত্যু মৃত্যু অবস্থা, মরে যাওয়ার মতন পরিস্থিতি। তারপর থেকে ওই বাড়িতে সেই জামাইয়ের মানে যদি বউ থাকে, যদি প্রচুর বড় শরীর খারাপ হয়ে যায়, তাও ওই বাড়ির ফোন কোনো সময় মানে ওই বাড়িতে থেকে অবস্থায় যদি কেউ ফোন করে, ফোন ধরবে না। এমনকি আমরাও যখন তাকে ফোন করি, সে বলে ওই বাড়ির থেকে 100-200 মিটার দূরে চলে যাও, গিয়ে আমাকে তুমি ফোনটা করো, কারণ ওই বাড়িতে থেকে করো না। কারণ নাকি বলে যে ফোনের মধ্যেও যে আমি কথা বলছি সেটাও অন্য ভয়েসে নাকি ওর কাছে যাচ্ছে, মানে আমি যদি ওকে ভালো কথা বলছি সেটাও আলাদা ভয়েস টোনে ওর কাছে অবধি পৌঁছাচ্ছে, এমনই ভয় পায়। আর ওর সাথে কিছু না কিছু ঘটেই, ওই বাড়ির থেকে কল করা মানে ওর সাথে কিছু না কিছু তার ঘটবে। মানে বলো উনি ভয় পেয়েছেন, কেমন বিশাল ভয় পেয়েছিলেন যে ওই বাড়ির নাম শুনে উনি কেঁপে উঠেন। এই ভয়টা তো মিথ্যা হতে পারে না, তাই না? একদম, আমিও প্রথম মাসে এটা বিশ্বাস করিনি। দ্বিতীয়বার যখন গেছি, দ্বিতীয়বারে যখন সেম কেস দেখি, তখন আমার সাথে যে গেছিল আমার একজন খুব কাছের লোক, সেও রীতিমতন আর বলে আমি ওই বাড়িতে যাব না, তুই ভাই যাস, আমি আর যাবো না ওই বাড়িতে, পরে দেখা যাবে।
জিনিসগুলো। না এটা কিন্তু হয়, এবং জিনেরও প্রচুর ঘটনা, স্পেশালি বাংলাদেশ থেকেও প্রচুর ঘটনা আসে। অ্যান্ড এমন মারাত্মক জিনেরও জানো তো ভেরিয়েশন আছে। ওকে, কেমন? হ্যাঁ, ইফরিত আছে, তারপর হলো অনেক রকমের আছে। ইফরিত জিনের ব্যাপারে তো পরীতেও দেখিয়েছে, পরী মুভি যে এসেছিল হ্যাঁ, অনুষ্কা হ্যাঁ, হ্যাঁ, শর্মা। হ্যাঁ। ইফরিত আছে, তারপর হলো অনেক রকমের জিন কিন্তু আছে। তো পরী জিনের ঘটনা প্রচুর আসে। অ্যান্ড ইনফ্যাক্ট আমার অনেকবার, যদিও আমি চ্যানেলে শেয়ার করেছি, অনেক আগেও করেছি, তাই ঘটনাটা এখানে শেয়ার করছি না, কমন হয়ে যাবে। আমার এক পরিচিত, ও বেচারা কোনোদিনও বিয়েই করতে পারেনি, বিকজ ওর উপর পরী হাবি হয়েছে, তাও আমার মামার বাড়ির ওখানে, মানে আমার মামা বাড়ি নিয়ে প্রচুর ঘটনা আছে, আমার সঙ্গেও ওকে, ঘটেছে। এটা কোথায়? এটা হলো আসাম, আমার সব কিছু আসাম, ওকে, আসামের নগাঁও। ওকে, নগাঁওর ঘটনা ছিল এটা। মানে আসামে কি, বেসিক্যালি আসামে কি যত রকমের ব্ল্যাক ম্যাজিক বা ভূতের যে পরিবেশটা ওখানে কি বেশি নাকি? আমি রাজস্থান থেকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেয়েছি, দক্ষিণ ভারত থেকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেয়েছি। শ্রাবণী মুখার্জি, উনি নাসিক থাকেন, আমি মাসিমুনি ডাকি, যদিও মানে সাবস্ক্রাইবার ভাবতে পারো এত ভালো রিলেশন, ভাববে যে ও রিলেশনই হবে হয়তো। উনি মুখার্জি, আমি দত্ত দাস, হতেই পারে না রিলেশন। তো উনি পাঠিয়েছেন, উনি গুজরাট থাকতেন, ওখানে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তারপর হলো তোমার মহারাষ্ট্রের, তোমার এই রায়পুরের, ছত্তিশগড় রায়পুরের ঠিক 4 ঘন্টা, নাগপুরে একদম প্রচণ্ড ভয়ঙ্কর। মহারাষ্ট্রিয়ানরা বহুত খারাপ ব্ল্যাক ম্যাজিক করে। সারা দুনিয়ায় কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। সবচেয়ে থেকে খারাপ হলো, বলে না যে সবাই সব কিছু করে, বদনাম হয় আসাম এবং বাঙ্গাল। আসামের সেই এক মায়ং, আর বাঙালিদের বাঙালি বাবা, আমরা পুরো বদনাম হয়ে আছি। বলিউড মুভিতেও এখন সেম জিনিসগুলো এক্স্যাক্টলি, বাঙালি মেয়েরা কালা জাদু করে। আরে বাবা, বাঙালি মেয়েরা এমনি এত সুন্দর হয়, কালো জাদু করার দরকার নেই, এমনি কেউ মোহিত হয়ে যাবে। তো এই জিনিসটা শুনতে শুনতে আমি সত্যিই ফেড আপ হয়ে গেছি। আমরা কেন কালো জাদু করবো? আমরাও পড়াশোনা নিয়ে থাকা, রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র, এত মহান মহান সাহিত্যকার আমাদের ইয়েতে আছে। আমরা তো ওই রকমভাবে নিজেকে আপগ্রেড করব, কেন এরকমভাবে আপগ্রেড করব? মানে ওটাই আর কি, সত্যি খুব খারাপ লাগে শুনলে এইসব কথা। সেটাই। এমন কোনো ঘটনা শুনেছো এর আগে যে ব্ল্যাক ম্যাজিকে কারোর মৃত্যু পর্যন্ত হয়ে গেছে? প্রচুর, প্রচুর। অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকটা এমন জিনিস, জানো তো, বাইরের মানুষ করে না, জানো। ব্ল্যাক ম্যাজিকটা তোমার খুব ঘরের নিকট আত্মীয়। ইনফ্যাক্ট বলতে খারাপও লাগছে, নিজের মা ছেলের উপরেও করেছে, সো দ্যাট ছেলে এবং ছেলের বউ আলাদা হয়ে যায়, এরকম ঘটনাও এসছে আমার কাছে। অ্যান্ড যারা ভয়েস রেকর্ডিংয়ে পাঠায়, ওদের ইমোশনটা বুঝতে পারি, মানে পারলে না ভদ্রমহিলা ওখানেই কেঁদে দেবেন। মানে ওই রকম ইমোশনের সঙ্গে আমি ডিল করে তারপরে কিন্তু ঘটনা প্রেজেন্ট করি। তো অনেক সময় আমি যখন ঘটনা প্রেজেন্ট করি, ওই ইমোশনটাও হয়তো কোথাও না কোথাও আমার মধ্যে চলেই আসে, যেহেতু ফিমেল ভাই, চলে তো আসবে। আচ্ছা তুই চলো, ব্ল্যাক ম্যাজিকে যখন বললো, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা একটা শেয়ার করি। আমার মোস্ট আর কি বলবো, সাবস্ক্রাইবার বলা ভুল হবে ওকে, ও তো আমার দিদি যেমন ডাকে, সত্যি আমার বোন। তিন্নি বালুরঘাট, প্রচুর প্রচুর, কালকেও আমার লাইভে ওর ঘটনা একটা শেয়ার করেছি, 3 চুল্লির ঘটনা, প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা একটা ছিল। ও আসামের একটা ঘটনা, ওর মামা শ্বশুরের সঙ্গে হয়েছে। মামা শ্বশুরের নাম হলো হরে কৃষ্ণ। তো উনি উত্তরবঙ্গে থাকতেন, যেহেতু বালুরঘাট রায়গঞ্জ বলছি, তো উত্তরবঙ্গের থেকে উনি আসামে যান বিজনেস পারপাসে। বিজনেস করতে করতে ওখানে মানে ছোটো মোটো বিজনেস শুরু করলেন, এবং ওখানে একজন অহমিয়া সোয়ালি, মানে সোয়ালি মানে অ্যাসামিজে মেয়ে বলে। অ্যাসামিজ একটা মেয়েকে ওনার খুব পছন্দ হয়। বাট সেই মেয়ের যে মামি আর কি, উডবি মামির তোমার ওদের যে ফ্যামিলিটা, ওরা খুব রিজিড ছিল। বঙ্গালী লড়ার লগত কিয় বিয়া পাতি, মানে বাঙালি ছেলের সঙ্গে কেন বিয়ে দেবো, প্রচণ্ড রিজিড ছিল, দেব না। আর এই মামিটা 4 বোন ছিল, ঠিক আছে। কিন্তু ওই ওদের এগেনস্টে গিয়ে ওরা বিয়ে করার পর মামি কিন্তু খুব ভালো ডান্স টিচার ছিলেন উনি। মোহিনীআট্টম, ভারতনাট্যম, অ্যান্ড আমাদের আসামের ক্ষত্রিয় ডান্স একটা আছে, হ্যাঁ। তো ক্ষত্রিয় ডান্সে পারদর্শী ছিলেন। তো ওনার যেহেতু এত ভালো ডান্সার, স্টুডেন্টের কোনো কমি হবে না। তো মামাকে বললেন যে তুমি চিন্তা করো না, তুমি যা করার করছো, আমিও তোমাকে হেল্প করব। ওই সময় শিলংয়ে একটা পার্টনারশিপে উনি বিজনেস করেন, বাট ওটা কোনো মতে ফেল হওয়ার পর উনি পুরোপুরি মানে বুঝতে পারলো আবার স্টার্টিং থেকে ওনার স্টার্ট করবে। এই মামি কিন্তু বলছে তুমি চিন্তা ন করিবা, ময় আসো না, মানে আমি আসি না। তখন উনি একবার বললেন যে আমি উত্তরবঙ্গে চলে যাই, চলো। তো মামি বলছে দেখো, ওখানে তো কেউ আমাকে চিনে না, তোমার স্টার্টিং করতে সময় লাগবে। এখানে যখন আমার এত স্টুডেন্ট আছে, এখান থেকে আমার একটা ইনকাম আসবে, আমি এই নিয়ে চালিয়ে যাবো, তুমি তোমারটা করো। তারপর উনি শুরু করলেন রেডিমেড গার্মেন্টসে। সব ঠিকঠাক হচ্ছে, দুইজনে যখন ইনকাম করছে, ওদের ভালোবাসাটা খুব পবিত্র, জানো তো। এই ভালোবাসা হয়তো আজকালকার যুগে দেখতে পাওয়াই যায় না। মানে মামা যেটা বলবে সেটা পাত্থর কি লাকির, হিন্দিতে যেমন বলে না, তো ওটা মামি শুনবে, এবং মামির সব খেয়াল টেক কেয়ার মামা করছেন। তো রিলেশনটা এরকমই স্ট্রং। আর এদিকে তোমার বাবা কিন্তু মামিকে উঠায়নি, কিন্তু মামির তোমার ওই যে বোন বা মায়ের সঙ্গে কিন্তু ওদের কথোপকথন হতো। তো আস্তে আস্তে একটা গুড নিউজ আসলো, প্রথমবারের মতো মামি প্রেগনেন্ট হলেন, হ্যাঁ।
তো খুব খুশি, আর মামা বাবুর দোকানটাও খুব ভালো চলছে। তো যখন প্রেগনেন্ট হলেন তখন ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে যে তুমি কিন্তু এখন যে একটু কমপ্লিকেশনস আছে, তোমার বেড রেস্ট যেতে হবে। তো মামি বলছে আমি তো ডান্স টিচার। বলছে ডান্স 1 বছরের জন্য ভুলে যাও, আনটিল আনলেস বাচ্চা ভূমিষ্ঠ হয় তুমি ভুলে যাও। তো মামা বলছে আমার মোটামুটি ভালোই চলছে, তুমি আগে তো আমাদের বাচ্চা। তো আমি বললাম যে মামা যা বলে মামি তাই করে। তো ওদের এত সুন্দর রিলেশন, আস্তে আস্তে মামির না বাবাও গলে গেছে যে সত্যি তো একটা মেয়ের বাবা কি চায় বলো তো, আমার মেয়েটাকে যাতে খুব খুশি রাখে। ওই যে রাগটা থাকে না, ওটা কিন্তু অভিমানের জন্য। আমার মেয়েটাকে আমি এত সুন্দর করে লালন পালন করেছি, একটা এরকম ছেলের সঙ্গে চলে গেল, জানি না আমার মেয়েটাকে কিভাবে রাখবে। হ্যাঁ, ওই অভিমান, ওই কষ্টের থেকে কিন্তু রাগটা আসে। কিন্তু উনি যখন রিয়েলাইজ করলেন বেঙ্গলি লড়া তো কি হলো, মেয়েটাকে তো সুখে রাখছে, গলে গেছে। আর তারপর বাবা নাতি আসবে, তো উনি বলেছিলেন যে আমার ঘরে নিয়ে আসি, এখানেই হোক বাচ্চা। কিন্তু উনি বললেন যে না বাবা, আমার এখানে যখন আছে আর আমি ও চলে গেলে আমার অসুবিধা হবে, আমি পারবো না। হ্যাঁ, আমার ওর চিন্তায় হয়তো আমি আধা মরা হয়ে যাবো। তো মামিও বলছে না, এখানেই থাকবে। তারপর থেকে শুরু হলো ওদের এই একটা প্রবলেম। কি আমি বললাম যে মামার দোকান আছে, দোকানে না উনি শাটার লাগাচ্ছেন, হঠাৎ উনি ভেবেছে কোনো কাস্টমার এসে দাঁড়িয়েছেন। তো বলছে আজ এত নহব, মানে অ্যাসামিসে বলছে, যেহেতু অসমিয়া কমিউনিটি বেশি ওখানে, এখন তো হবে না, আমি জাস্ট দোকানটা শার্ট করেছি, আপনি কালকে সকালে আসবেন। উনি স্পষ্ট কিন্তু বুঝতে পারলেন যে কেউ দাঁড়ানো, যে এরকম করে ঘুরলেন, দেখে কেউ নেই। ওনার স্কুটার ছিল তখন, কিন্তু বাজাজের স্কুটার, হ্যাঁ, স্কুটার চালিয়েছে। দেখো যখন তুমি সিঙ্গেল, তুমি বাইক হোক স্কুটার স্কুটি হোয়াট এভার, সিঙ্গেল চালালে একটা আলাদা, কিন্তু তোমার পেছনে বসলে সেটা কিন্তু একটা আলাদা ওজন আছে, ব্যালেন্সের তোমার ইয়ে করতে হয়। উনি ওখান থেকে বাড়ি অবধি ওনার স্পষ্ট মনে হচ্ছে যে পেছনে কিন্তু কেউ বসা, আর বেশ হ্যাভি হেলদি। এই গেল। তো এটা না ঘরে এসে উনি ডিসকাস করলেন না। ঘরে কি প্রবলেম হওয়া শুরু করলো, ঘরে কি প্রবলেম হওয়া শুরু করলো, তোমার মা একদিন কি হয়েছে, মামা বাথরুমে ঢুকেছে, উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন মামি নক করছে, এই হল নাকি তোমার, খোলা শুন, মানে এই হয়েছে নাকি তোমার, খোলো খোলো। তো বলছে মাত্র তো স্নান করতে আসছি, কি অসুবিধা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও আসছি। তো উনি বেরিয়েছেন, ওই সময় ওখান থেকে দেখছে মামি চিৎকার করছে, কি হলো তুমি এত চিৎকার করে করে আমাকে ডাকছো কেন, হ্যাঁ কোনো কাজ আছে, গেছো চান করতে, আরামসে চান করো না, আমি তো করছি কাজ। তো মামা বলছে এই তুমি কি বলছো, আমি তোমাকে ডাকছি না তুমি আমাকে ডাকছো। বলছে কেন, তুমি আপনিই তো আমাকে, আপনি আপনি আসামিজরা কিন্তু আপনি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে এখানে কি হয় আপার আসাম লোয়ার আসাম আছে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো জায়গায় দেখবেন তয় তয় করে বলে, কোনো কোনো জায়গায় আপনি আপনি করে বলে। তো উনি আবার আপনি করে বলতেন ওনার হাজব্যান্ডকে, যে আপনি দেখুন মুখ মাতিয়ে আসছিলেন, মানে আপনি তো আমাকে ডাকছিলেন। বলছে না তুমিই তো ডাকছিলে, নক করছিল, এইরকম মানে নিজের রূপে আরেকজনকে দেখছে, মানে যেমন স্ত্রী শুনছে হাজব্যান্ড ডাকছে, হাজব্যান্ড শুনছে স্ত্রী ডাকছে, হাজব্যান্ড আবার স্ত্রীকে দেখছে অথচ স্ত্রী অন্য জায়গায়। তারপর হলো ওই যারা ডোমেস্টিক হেল্পার ছিল ওদেরকে দেখছে, তো মানে দেখছে ও এসে গেছে, বলছে আচ্ছা ঠিক আছে তুই এই কাজটা করে নে, জাস্ট বেরিয়েছে, হঠাৎ দেখে গেট দিকে ওই ডোমেস্টিক হেল্পারই ঢুকছে, মানে নিজেদের মানুষকে নিজেরা দেখছে। তো এইটা প্রবলেম হওয়ার পর দোকানে গেছে, উনি তো প্রচণ্ড মেন্টালি স্ট্রেস আউট, আর এমনি ওনার ওয়াইফও প্রেগনেন্ট। তো বিড়বিড় করে বলছে, তো স্টাফ বলছে আচ্ছা হেরি আপনার কি হয়েছে ককসুন, মানে আপনার কি হয়েছে বলুন তো, আপনি দেখছি এত ডিস্টার্ব থাকেন, কি মনে বিড়বিড় করছেন। বলছে আরে বলবে না কি হচ্ছে আমাদের সাথে, তো খুলে বলছে। বলছে আর জানো এই গত 1 সপ্তাহ থেকে যখনই দোকান থেকে বের হচ্ছি, সকালে হচ্ছে না, সকালে যখন দোকানে আসি তখন কিন্তু আমার স্কুটারে কেউ নেই, আমি জানি আমার স্কুটারে কেউ থাকে না, বাট স্টিল আমার মনে হয় পেছনে কেউ বসা আছে। তখন ও স্টাফটা বলছে আরে আমাদের যে কামাখ্যায় পান্ডা আছে, পান্ডারা তো জানোই তন্ত্র সাধনা উনার, সব নয় কিছু কিছু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকেন। বলছে আপনারা অমুক আপনাদেরও তো পান্ডা আছে, ওনার সঙ্গে কনসাল্ট কেন করেন না। তো বলছে একদম ঠিক বলেছো। তো একটা কথা বলে রাখি, আম্বাবচির একটা পাবন চলছেই, আমাদের ওখানে আম্বাবচি কিন্তু প্রচণ্ড জোরো সরসে মানানো হয়, এবং সেখানে কিন্তু মানে অনেক রিচুয়ালস হয়। আর বলে যে তুমি যদি তন্ত্র সাধনা করো বা সাধক হও, তোমার যদি কোনো সাধনার সিদ্ধি লাভ করতে 2-3 মাস লাগে, অম্বুবচীর এই 3-4 দিনে তুমি যদি 3-4 দিনে জাস্ট প্র্যাকটিস করো না, সেটাই কিন্তু সাধনার সিদ্ধি লাভ হয়ে যায়। এতটাই ভাবে প্রগাঢ়ভাবে এনার্জি তখন কাজ করে নীলাচল পর্বত, মানে যেটা কামাখ্যা মায়ের ধাম, ঠিক আছে। তো তখন বলছে অম্বুবচীরও সময় আসছে, তো তুমি যাও। তো পুরোহিতকে মানে পান্ডাকে ফোন, তখন ফোন ল্যান্ডলাইন ফোন করেছে। তো বলছে যে ঠিক আছে আপনি আহক, আপনার ওয়াইফের লগত আহক, মানে আপনার ওয়াইফের সঙ্গে আসুন। গেছে, মামিও গেছে। তখন পান্ডা দেখে ঠেকে বলছে যে দেখো এরকম তো আমি বুঝতে পারবো না। উনি কি করলেন, একটা হলুদ দিলেন, বলছে এই হলুদের মন্ত্রপুত হলুদ, ওই নর্মাল হলুদ নয়, হ্যাঁ হলুদটা তুমি জলে গুলবে, গুলে তোমরা যে হাজব্যান্ড ওয়াইফ ঘুমোবে না, ঠিক মাথার উপরেই কাচের বাটিতে রেখে দেবে। এটা যদি তোমার পরের দিন দেখো পুরো ব্ল্যাক হয়ে গেছে, তার মানে তোমাদের উপর কিছু হাবি হয়েছে। আর যদি ব্ল্যাক না হয়, নর্মাল হলুদ থাকে, তার মানে ভাবে এটা তোমাদের ভুল, হ্যাঁ কোনো রকম প্রবলেম নেই।
পরের দিন যে যা মানে রিচুয়ালস দিয়েছে ওরকম করে, পরের দিন দেখে কি ওটা পুরো কালো না হলেও পুরো হলুদও রয়নি, বুঝেছো? হালকা কালচে কালচে একটা কালার জাস্ট ধারণ করেছে। আর পান্ডা বলে দিয়েছে তোমাদের যদি এরকম কোনো দেখো চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে তোমরা দুজনও আসবে, ওই বাটিটাও নিয়ে আসবে। তো ওই বাটি তো আর ওরকম করে নেওয়া যায় না, ওটাকে কাচের বোতল করে তারপর নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর পান্ডা বলছে যে, তারপর তো দেখলেন, দেখে রিচুয়ালস করে বলছে যে খুব আনাড়িকে দিয়ে কাজ করানোর চেষ্টা করেছে, তাই ফুলফিল করতে পারেনি। হ্যাঁ, তো বলছে আনাড়ি মানে, বলছে এরকম কোনো তান্ত্রিককে দিয়ে কাজ করানোর চেষ্টা করেছে যে সিদ্ধহস্ত নয়, করতে গেছে একটা, হয়ে গেছে একটা। ওর করানোর কথা ছিল তোমাদের দুজনকে সেপারেশন করার, আর মেইনলি তোমার এই তন্ত্র চালনা করা হয়েছিল তোমার ওয়াইফের উপর, তোমার না, ভুলবশত তোমার উপর চলে গেছে। আর বলে না যে ভালোই হয়েছে, কারণ একে তো প্রেগনেন্ট মহিলা, ওনার উপর যদি পুরোপুরি হয়ে যেত তো ওর বাচ্চাটার উপরও আসার হতো না, প্রভাব ফেলতো। তো বলছে যা হয় ভালোর জন্য হয়, তোমার উপর নিয়ে মানে চলে এসছে ব্যাপারটা। তো উনি বলছে যে কিছু মাদুলি দিয়েছে, আর বলছে তোমরা কেউ তোমার, ইনফ্যাক্ট ওর বলেছে তোমার বাবার বাড়ির থেকেও, মামিকে বলেছে বাবার বাড়ির থেকেও কিছু আসলে তুমি খাবে না, কিচ্ছু খাবে না। হ্যাঁ, কারণ তো তোমার বাচ্চাটা তো জন্ম হতে হবে। তখন পান্ডা বলছে এটা কিন্তু তোমাদের বাড়িরই কেউ করেছে। তো বলছে কে করেছে? তো মামির এখানে বলছে যে তোমার বাড়ির কেউ করেছে। মামি বলছে আমার বাড়ি কি করবে, সবাই তো খুশি। তো বলছে তোমার বোন করেছে, একদম ডাইরেক্ট বলে দিচ্ছে তোমার বোন করেছে। বলছে আমার বোন করেছে? বলছে কি অবিবাহিত কোনো বোন আছে? বলছে হ্যাঁ, আমার মানে সরু বোনটি, মানে ছোট বোন আছে, অনেক চেষ্টা চরিত্র করছি, বিয়ে হচ্ছে না। তো বলছে ওই বোনটি তোমার করছে, তুমি পারলে এই বোনটির থেকে 10 হাত দূরে থাকবে। তো বোনটিকে তো আর ডাইরেক্ট ওরকমভাবে চার্জ করা যায় না, ছোট বোনকে হাজার হোক, সে যতই দুষ্কর্ম করুক, হাজার হোক বোন তো। কিন্তু ওনারা একটা কাজ করলেন, ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করা শুরু করলেন। আর এখন কিন্তু মামির 2 জন বড় বড় ছেলে, বড় ছেলেটার তো এখনো বিয়েও বলে ঠিক হয়ে গেছে 3 দিনের মধ্যে। তো মানে আরেকটা কথা বলছি, কালো জাদু করে না, সত্যি কথা বলতে গেলে এটা এত একটা বাজে জিনিস, তুমি করছো হয়তো সাময়িকভাবে আরাম পাবে, অ্যাডভার্স এফেক্টটা এত বাজেভাবে আসে, তুমি না পেলেও তোমার যে ছেলে মেয়ে হোক বা তোমার উত্তরসূরিরা, ওরা কিন্তু খুব বাজেভাবে ভোগে। তো এসব থেকে যত দূর থাকা যায় তত ভালো। তো এই ছিল একটা ঘটনা। প্রত্যেক ক্রিয়ার বিপরীত ক্রিয়া। হ্যাঁ, 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 একদমই, একদমই। তো এতক্ষণ ধরে আমরা এত নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করলাম। আমাদের একটা চ্যানেলের বলো, আমাদের বলো, একটা কমন কোয়েশ্চেন আছে যেটা সবাইকে আমরা জিজ্ঞেস করে থাকি, সেটা হলো যে তুমি নিজে পজিটিভ এনার্জি বা ভগবানকে কতটা বিশ্বাস করো? আমি বেঁচে আছি আমার ভগবানের জন্য, আমার ভোলেনাথের জন্য, আমি এটা বিশ্বাস করি। আমি শ্বাস প্রশ্বাসে খালি ভোলেনাথকে মানি। আমার ঘরে ছোট্ট গপু আছে। ইনফ্যাক্ট তুমি এই ভৌতিক ঘটনার কথা বলছিলে তো, 2 ইয়ার্স আগে আমি শিলং ঘুরতে গেছিলাম, এবং অজান্তে আমি এমন একটা মানে হোটেলে রয়ে গেছি, নাম আমি প্রকাশ করছি না, আমার চ্যানেলেও যদি শেয়ার করেছি, একমাত্র আমার গপুর জন্য কিন্তু আমি বেঁচে গেছিলাম। মন্দারমণিতে অলসো গপুর জন্যই কিন্তু বেঁচে আছি। উনি তো আমার গোপাল ঠাকুর। গপু, হ্যাঁ, ছোট গপু। আমি যেখানে যাই গপুকে নিয়ে যাই, মানে যদি আমার স্টেশন লিভ করতে হয় গপু আমার সঙ্গে থাকে। হ্যাঁ, ওটা তো নিয়মই, কারণ ওকে বাড়িতে রেখে যাওয়া যায় না। না, অনেক সময় আছে না, যেমন আমার ইনলজরা আছে, আমার ওদের বাড়িতে অনেকে দিয়ে যায়, বাট আমি মনে হয় কি উনি থাকলে আমি সব কিছুর থেকে সেফ থাকবো। তো উনি হলো আমার শ্বাস প্রশ্বাসে আছে, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার ভোলেনাথ আর গপু আছে। তো ওনাদের নামই আমার জীবন। ওকে, তো আজকে আমরা অনেক ঘটনা শুনলাম তোমার কাছ থেকে। আরো অনেক ঘটনা আছে যেগুলো একটা পডকাস্টে কভার করা সম্ভবই না বলতে গেলে। আমরা এরপরেও তোমার সাথে অনেক পডকাস্ট করব, যেখানে আমরা একের পর এক ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে অনেকের সাথে, যেগুলো বলতে পারছে না সবাই ক্যামেরার সামনে এসে, বাট তোমার মাধ্যমে বলছে, এবং তুমি সেটা আমাদের বলছো, তোমার যেগুলো ওদের থেকে শুনছো তুমি। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এখানেই পডকাস্টটা আমরা শেষ করছি। তোমার আমাদের পডকাস্টে এসে কেমন লাগলো? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে কি, মানে এই জার্নিটা এমন না, ভৌতিক ব্যাপারটা অনেকে ভয় পায়, অনেকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক থাকে। তো সেই ক্ষেত্রে আমার সবাই জানে অনামিকা বলে বলি। তো আমি বলি যে ফিল ফ্রি আমার সঙ্গে শেয়ার করো, কারণ কোথাও না কোথাও জানো তো এই ঘটনার মাধ্যমে হয়তো ওদের ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছি, এটা আমার জন্য বড় প্রাপ্তি। তোমাদের এখানে এসেও আমার খুব ভালো লাগলো, যেমন মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, ওই জন্য হয়তো আমি ভালো করে আমার সব এক্সপ্রেশন বা আমার যা ঘটনা ছিল ভালো করে এক্সপ্রেস করতে পেরেছি। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। ওকে, আবারও থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাদের পডকাস্টে আসার জন্য। আমরা এখনের মতন পডকাস্টটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের পডকাস্টে, তোমাকে নিয়ে আরো অনেক পডকাস্ট আমরা করব। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ হচ্ছে পডকাস্টটা। তোমরা এই পডকাস্টটা পুরো দেখো, ভালো লাগবে। আরও পডকাস্ট এরকম ধরনের আসতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আজকের মতন বাই বাই, নমস্কার।